ইউ হুমায়রা। আমরা আজকে পড়বো হচ্ছে টিস্যু ডায়াগনোসিস। টিস্যু ডায়াগনোসিস এই চ্যাপ্টারটি আমি শুধুমাত্র এমবিবিএস লেভেলে যতটুকু লাগবে সেই অংশটুকুই নিয়ে এসেছি। তোমরা খেয়াল করো, স্লাইড শেয়ারের প্রবলেম হলে জানিও। আমাদের টিস্যু অ্যানালাইসিস বা টিস্যু ডায়াগনোসিসের প্রয়োজনীয়তা কেন, মানে রিজনস ফর টিস্যু অ্যানালাইসিস। টু মেক এ ডায়াগনোসিস or new diagnosis, a confirm a suspected or established clinical নিউ diagnosis. স্লাইড আসছে না। নিউ স্লাইড আসছে না, একদিন স্লাইড শেয়ার দিতে হবে। Let's do it. Slow হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে নিউ স্লাইড? জি ম্যাম, দেখা যাচ্ছে। ওকে। Reasons for tissue analysis: to confirm our diagnosis and confirmed a suspected or established clinical diagnosis. আর আমরা কি করব, এক্সক্লুড করব অ্যাডিশনাল ডায়াগনোসিস। মানে যদি আমাদের প্রভিশনাল ডায়াগনোসিস থাকে 2 থেকে 3টা, সেক্ষেত্রে আমরা অ্যাডিশনাল যে ডায়াগনোসিস সেগুলো এক্সক্লুড করার জন্য আমরা টিস্যু অ্যানালাইসিস করব। আর এই টিস্যু অ্যানালাইসিস আমাদেরকে হেল্প করবে প্রগনোসিসে এবং হচ্ছে প্ল্যান অফ ম্যানেজমেন্টে। যদি কোনো একটা পেশেন্ট একটা ডায়াগনোসিস হয় ম্যালিগনেন্ট কেস, সেক্ষেত্রে আমাদের প্ল্যান অফ ম্যানেজমেন্টটা কেমন হবে, এবং যদি এটা ডায়াগনোসিস হয় যে বিনাইন কেস, তাহলে আমাদের প্ল্যান অফ ম্যানেজমেন্টটা কেমন হবে আমরা আগেই সেটা অ্যাসেস করে নিতে পারবো। আর অবশ্যই অডিট পারপাস। অডিট যদিও আমাদের এই এমবিবিএস লেভেল এতটা ধরা হয় না, কিন্তু হচ্ছে অডিট এখন থেকেই তোমাদের মাথায় নিয়ে নিতে হবে, তোমরা ইন ফিউচার এই অডিটটাকে এস্টাবলিশ করবে। নেক্সট হচ্ছে কমন টাইপস অফ টিস্যু স্যাম্পল। আমরা টিস্যু স্যাম্পলিং যেটা বা স্যাম্পল নিয়ে থাকি, সেগুলা কি কি টাইপস এর স্যাম্পল নিয়ে থাকি। ফরমালিন ফিক্সড আসছে না নিউ স্লাইডটা, মানে আগে স্লাইডে স্টাক হয়ে আছে। এবার এসছে ম্যাম, এবার এসছে। ওকে। ফরমালিন ফিক্সড টিস্যু যেমন মিউকোজাল বায়োপসি নিতে পারি আমরা, মিউকোজাল বায়োপসি, পাঞ্চ বায়োপসি, নিডল বা কোর বায়োপসি কিউরেট করে নিতে পারি, এক্সিশন করে নিতে পারি, এবং হচ্ছে রিসেকশন মানে পার্ট অফ টিস্যু নিতে পারি, স্মল টিস্যু পার্ট অফ টিস্যু, লার্জ পার্ট অফ টিস্যু, অ্যান্ড ফ্রেশ টিস্যু নিতে পারি ফর ফ্রোজেন সেকশন বায়োপসির জন্য। আর আমরা সাইটোলজির জন্য নিতে পারি, মানে সেল সাইটোলজি করব, সেল অ্যানালাইসিস। সেক্ষেত্রে সার্ভাইকেল ওয়াশিং, ব্রাশিং অ্যান্ড স্ক্রাবস এর মাধ্যমে ফাইন নিডল অ্যাসপিরেটস করতে পারি। ফ্লুইড বা স্পুটাম থেকেও আমরা সাইটোলজি করতে পারি। এটা এসছে বায়োপসি? না ম্যাম, মানে তার মানে আমি স্ক্রিন বড় করতে পারছি না। হ্যাঁ, এবার বায়োপসি এসছে। প্রতি স্লাইড ছোট করে বড় করে দেখাতে হবে। এখন দেখা যায়? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি প্রবলেম কোথায়। ওকে, বায়োপসিটা কি? বায়োপসি হচ্ছে ইজ দ্য প্রসেস অফ কালেকশন অফ টিস্যু ফ্রম লিভিং বডি ফর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। তোমাদের কমনলি আস্ক করা হয় হোয়াট ইজ বায়োপসি? ইট ইজ দ্য প্রসেস অফ কালেকশন অফ টিস্যু ফ্রম লিভিং বডি, মেনশন করতে হবে লিভিং বডি ফর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। এন্ড প্রসেস অফ কালেকশন অফ টিস্যু বা অ্যানালাইসিস যেটা আমরা করছি, সেটা আরেকটা কি, যদি আমরা ডেড বডিকে করি সেটা তো আমরা কি করছি, অটোপসি করছে, বায়োপসি না।
নেক্সট স্লাইড শো হয় টাইপস অফ বায়োপসি। টু টাইপস যদি আমরা হেডলাইন ধরে থাকি, সেটা হচ্ছে ওপেন বায়োপসি অ্যান্ড হচ্ছে ক্লোজ বায়োপসি। ওপেন বায়োপসির আন্ডারে আসবে ইনসিশন বায়োপসি, এক্সিশন বায়োপসি, ফ্রোজেন সেকশন বায়োপসি, অ্যান্ড ক্লোজ বায়োপসির আন্ডারে আসছে FNAC, দ্যাট ইজ ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি আর FNAB বায়োপসি, ট্রুকাট নিডল বায়োপসি অ্যান্ড পাঞ্চ বায়োপসি। আরো আছে এন্ডোস্কোপিক সাকশন বায়োপসি উইথ ব্রাশ সাইটোলজি ফর আপার GIT, যেমন গ্যাস্ট্রোস্কোপ ওয়াশআউট, এক্সফোলিয়েটিভ সাইটোলজি অফ ব্রঙ্কিয়াল ওয়াশআউট, ইউরিনারি সেডিমেন্ট, এগুলা নিয়ে আমরা এক্সামিনেশন করতে পারি। এবং ইমেজ গাইডেড বায়োপসি, মানে ইমেজ হেল্প করবে আমাদের বায়োপসি টেকেনে, যেমন আলট্রাসোনোগ্রাম, CT গাইডেড আমরা বায়োপসি নিতে পারি ফ্রম ডিপ সেটেড লেশন থেকে। এখন চলে আসো হোয়াট আর দ্য প্রিন্সিপালস ফর রুলস অফ বায়োপসি। কি কি রুলস আমাদের মানতে হবে বায়োপসি প্রসিডিউরের সময়। The larger the lesion, the greater number of biopsy. যদি লেশন নামটা বড় হয়, সেক্ষেত্রে আমরা কয়েকটা স্যাম্পল নেব। একটা স্যাম্পলের রিপ্রেজেন্টেটিভ যে টিস্যু সেটা নাও আসতে পারে, সেজন্য কয়েকটি স্যাম্পল নিতে হবে। For ulcerated lesion, central necrotic area should be avoided, where margin and surrounding normal tissue should be included. এখানে যেটা বলা হচ্ছে, একটা আলসারেটেড লেশনের ক্ষেত্রে যদি আমরা সেন্ট্রাল টিস্যু নেই, সেক্ষেত্রে দেখা যায় যে সেন্ট্রাল পার্টটা সেন্ট্রাল নেক্রোসিস থাকে। সেক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ যে টিস্যু, যেটা আমাদেরকে ডায়াগনোসিস দিবে একটা কনফার্ম, সেটি আমরা পাই না, তখন ফলস ডায়াগনোসিস আসে। সেজন্য আমাদের এই আলসারেটেড লেশনের ক্ষেত্রে মার্জিন এবং সারাউন্ডিং নর্মাল টিস্যু ইনক্লুড করে নিতে হবে। Next হচ্ছে to assess the depth of lesion and relationship with surrounding tissue, a deep and whole thickness of lesion should be taken. অবশ্যই আমরা হোল থিকনেস অফ টিস্যু নিব, যাতে আমাদের কি মার্জিনটা ক্লিয়ার আছে কিনা এটা অ্যাসেস করার জন্য, মানে ডিপ লেশনটা আমরা অ্যাসেস করতে পারবো। ক্রাশিং অর ড্যামেজ অফ দি হিস্টোপ্যাথোলজিক্যাল ফিচার শুড বি অ্যাভয়েডেড। জেন্টাল হ্যান্ডেলিং অফ টিস্যু বাই মিনিমাম গ্রাসপিং। অনেক সময় দেখা যায় যে আমরা যে স্পেসিমেন্টটা নিয়েছি, সেটা নেওয়ার সময় আমরা সেইটা ইয়া হতে পারে, ক্রাশিং হতে পারে, অথবা ড্যামেজ হতে পারে বাই ডায়াথার্মি। যদি এক্সেস ডায়াথার্মি করা হয়, দেখা যায় যে টিস্যু স্যাম্পলটা নেওয়া হয়েছে, সেটা স্লাইডটা আবারও আসে নাই। টিস্যু স্যাম্পলটা নেওয়া হয়েছে, সেটা দেখা যায় যে নষ্ট হয়ে যায়, বার্ন হয়ে যায়, তখন সেটা আর আমাদেরকে একটা অ্যাকুরেট রেজাল্ট দিতে পারে না। সেজন্য ক্রাশিং অর ড্যামেজ আমাদেরকে অ্যাভয়েড করতে হবে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনের জন্য। টিস্যু শুড বি ইমিডিয়েটলি প্লেসড ইনটু দ্য কন্টেইনার কন্টেইনিং অ্যাডুকুয়েট ভলিউম অফ ফিক্সেটিভ। আমাদের আগে থেকে একটা কন্টেইনার রেডি করতে হবে, অ্যাডুকুয়েট অ্যামাউন্ট অফ ফিক্সেটিভ রাখতে হবে, এবং টিস্যু ইমিডিয়েটলি সেটাতে প্লেস করতে হবে। এটা মিসিং হয়ে যেতে পারে। The container containing biopsy material should be labeled with particulars of the patient. অবশ্যই আমাদের যে কন্টেইনারটা আমরা নিলাম বায়োপসি ফিক্সেটিভ সহ, আমরা স্পেসিমেনটাকে প্লেস করলাম, সেটাকে আমরা মার্ক করব উইথ পার্টিকুলার্স অফ দি পেশেন্ট। নেম থাকবে, এই সেক্স, রেজিস্ট্রেশন নাম্বার, বেড নাম্বার বা ক্যাবিন নাম্বার, যেটাই তার, এটাকে আমাদেরকে লেবেল করতে হবে ইমিডিয়েটলি। Requisition of histopathological examination should be included with brief history along with physical findings. এক্ষেত্রে এটা তো আমরা লেবেল করলাম কন্টেইনারটাকে, আমরা যে রিকুইজিশন পাঠাচ্ছি ল্যাবে, হিস্টোপ্যাথোলজিস্ট বা প্যাথোলজিস্ট যিনি এক্সামিনেশন করে দেখবেন, তা সেই ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে, এবং সেই ফর্মে ডিটেলস হিস্ট্রি থাকতে হবে, পার্টিকুলার্স থাকবে, পেশেন্টের প্রভিশনাল ডায়াগনোসিস থাকবে, মানে ক্লিনিক্যাল এক্সামিনেশন থেকে সবকিছু থাকবে, মানে হিস্ট্রি, এক্সামিনেশন, প্রভিশনাল ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন ফাইন্ডিংস, এই টোটাল ডিটেলস আমাদেরকে দিয়ে দিতে হবে যিনি নাকি হিস্টোপ্যাথোলজিস্টের কাছে এই রিকুইজিশন ফর্মে। আমাদের শর্টকাট লিখে দেওয়া যাবে না, ডায়াগনোসিস এই, স্পেসিমেন এই, অ্যাডভাইস ফর হিস্টোপ্যাথোলজি, ডিটেলস হিস্ট্রি দিয়ে দিতে হবে। এবার চলে আসো কমনলি ইউজড ফিক্সেটিভস আমরা কি ইউজ করে থাকি। আমরা 10% বাফার ফরমালিন ইউজ করি কমনলি, ইনভেরিয়েবলি সব জায়গায়। কিছু স্পেশাল সলিউশন আছে, যেমন জ্যাঙ্কার সলিউশন ফর কিডনি, টেস্টিস, লিম্ফ নোড, বোন ম্যারো, আর কার্নিস ফিক্সেটিভ ফর লিম্ফ নোড, ক্রোমেট সলিউশন ফর ক্রোমাফিনোমা, আর গ্লুকারালডিহাইড সলিউশন ফর ইলেকট্রন মাইক্রোস্কোপি।
এবার চলে আসো আমরা এফএনএসি টা কি জিনিস সেটা জেনে নিব। ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি তোমাদের রিটেন আসে ভাইবাতে এবং ইভেন শর্ট কেস বা লং কেস রিলেটেড থাকে যখন কোনো একটা জিনিসের বায়োপসি এফএনএসি বা বায়োপসি করা হয়, আক্স করা হয়। FNAC টা হচ্ছে is minimal invasive technique for cytological study of superficial palpable lump and also আমরা deep seated lesionও করে থাকি, আসছি পরে। Cytological study of deep seated lesion can also be done by FNAC under guidance of fluoroscopy, ultrasound or CT guided মানে image guided আমরা deep seated lesion থেকেও FNAC করতে পারি। এক্ষেত্রে আমরা কি করি, অ্যাসপিরেশন করি ফ্লুইড এবং সেলস from mass by fine gauze needle that is 21 to 23 gauge and average 22 gauge needle দিয়ে আমরা FNAC করে থাকি। অ্যাপ্লিকেশন কোথায় আমরা অ্যাপ্লাই করি FNAC, superficial lump বা deep seated lump with image guided, any breast lump, superficial, enlarged lymph node, thyroid swelling, parotid swelling বা subcutaneous lesion, example লাইপোমা, এগুলো হতে পারে লাইপোমা, ফাইব্রোমা, এগুলাতে আমরা FNAC করে থাকি। অ্যাডভান্সমেন্ট যেটা মডার্ন অ্যাডভান্সমেন্ট ইমেজ গাইডেড ইন্ট্রাক্যাভিটারি লেশন থেকেও আমরা ইমেজ গাইডেড FNAC করতে পারি। অ্যাডভান্টেজেস কি FNAC? Minimal invasive procedure, less time consuming, less expensive, better patient compliance, so can be done repeatedly if needed, suitable in deep-seated lesion by image guided FNAC. Disadvantage, false negative hote pare due to faulty sampling. Staging can't be done because only cellular architecture আমরা পাচ্ছি, staging mainly grading, আমাদের যে grading আমরা করছি সেটা আমরা করতে পারি না। FNAC can't distinguish between follicular adenoma and follicular carcinoma of thyroid, সেটা দিতে পারে না, সেক্ষেত্রে আমাদের কোর বায়োপসি করতে হয়। less reliable in cystic lesion, দেখা যায় যে আমাদের false negative রেজাল্টে বেশি আসে। ট্রু কাট নিডল বায়োপসি বা কোর নিডল বায়োপসি, এটি কি জিনিস? এটিও হচ্ছে আমরা বায়োপসি নিচ্ছি, যেমন FNAC তে আমরা সাইটোলজি সেল আর্কিটেকচারটা দেখছিলাম, যে আমরা প্যাথোলজিতে পড়ে আসছি সেলের যে চেঞ্জ হচ্ছে, সেলুলার প্লিওমরফিজম অ্যান্ড তার যে ফিচারটা নিউক্লিয়াস এবং হচ্ছে যে চেঞ্জটা হচ্ছে, সেই যে সেলুলার যে চেঞ্জ, সেগুলো শুধুমাত্র আমরা অ্যানালাইসিস করতে পারি ইন সেল সাইটোলজিতে। বাট ইন কেস অফ বায়োপসি দ্যাট ইজ ট্রু কাট বায়োপসি বা কোর নিডল বায়োপসিটা ক্লোজ বায়োপসি, সেক্ষেত্রে আমরা সেলের পাশাপাশি হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন বা আমরা অ্যাডিশনাল জিনিস দেখতে পাবো। The percutaneous technique of histopathological study of superficial palpable mass as well as deep impalpable mass under the guidance of same image guided ultrasonogram, CT scan বা fluoroscopy, commonly আমরা ultrasonogram of CT scan image এর মাধ্যমে আমরা এই image guided যেটা কোর বায়োপসি সেটা নিয়ে থাকি। Advantages কি? It is more accurate than FNAC because histological study is done here, helps in grading and staging process আমাদের help করে, এবং হচ্ছে receptor study can be done. Disadvantage, it is poor patient compliance because of pain, infection হতে পারে, damage হতে পারে, surrounding structure, hemorrhage হতে পারে. These are the disadvantages. এখন আমরা পড়েছিলাম যে ওপেন বায়োপসিতে ইনসিশন বায়োপসি, এক্সিশন বায়োপসি এন্ড ফ্রোজেন সেকশন বায়োপসি। ইনসিশন বায়োপসিতে ইউজুয়ালি আরেকটা টার্ম আসে ওয়েজ শেপ বায়োপসি। এই ওয়েজ শেপ বায়োপসিটা আমরা কিভাবে নিয়ে থাকি? সাপোজ দিস ইজ দ্য লেশন, এই লেশন থেকে আমরা বায়োপসি নিব, ওপেন বায়োপসি। এটা আমরা এই যে ওয়েজ শেপ প্যাটার্নে আমরা কেটে নিব। এই ক্ষেত্রে কি হবে, যে অ্যাপেক্সটা, এই ওয়েজ এর অ্যাপেক্সটা থাকবে টুয়ার্ডস দ্য সেন্টার অফ দি লেশন, লেশনের সেন্টারের দিকে, এবং বেজের দিকে থাকবে হচ্ছে পেরিফেরির দিকে বা নর্মাল টিস্যু যেখানে আছে সেই দিকে থাকবে হচ্ছে বেসটা। এটাকে আমরা বলছি ওয়েজ শেপ বায়োপসি। কেন বলছি পরের স্লাইডে। এখানে যে একটা বার এঁকেছি, এই জায়গাটা যে লেশন এবং নর্মাল টিস্যুর এই যে মাঝখানটা, এই জায়গাটাতে রিপ্রেজেন্টেটিভ টিস্যু থাকে, যেটাকে আমরা অ্যানালাইসিস করলে আমরা কনফার্ম বা অ্যাকুরেট ডায়াগনোসিস পাবো। কারণ এই সেন্টার অফ দি লেশনে দেখা যায় নেক্রোসিস থাকে, ওখান থেকে টিস্যু নিলে, বেশি টিস্যু আসলে আমরা সাধারণত অ্যাকুরেট ডায়াগনোসিস করতে পারি না। এটাকেই আমরা বলছি ওয়েজ বায়োপসি বা ওয়েজ শেপ বায়োপসি।
এরপর চলে আসো আর এক্সিশন বায়োপসি, যেটা ইনসিশন বায়োপসি হচ্ছে আমরা পার্ট অফ টিস্যু নিব ফ্রম দি লেশন, আর এক্সিশন বায়োপসি হোল অফ দি লেশন আমরা একবারে এক্সারসাইজ করে নিয়ে আসবো। সেক্ষেত্রে ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট আমাদের একসাথে হবে, আমরা ডায়াগনোসিস করছি এবং ট্রিটমেন্ট করছি একই সাথে, বিকজ আমরা টোটাল লেশনটাকে এক্সারসাইজ করে নিয়ে আসছি। ফ্রোজেন সেকশন বায়োপসিটা কি? ফ্রোজেন সেকশন বায়োপসি এটা ওয়ান টাইপ অফ এক্সিশন বায়োপসি, এটা করা হয় কুইক ডায়াগনোসিসের জন্য ফর ডেফিনিটিভ ট্রিটমেন্ট। আমরা পার অপারেটিভ আমরা জেনে গেলাম ফ্রোজেন সেকশন করে এটা বিনাইন অর ম্যালিগনেন্ট, তখন আমরা ডেফিনিটিভ ট্রিটমেন্ট করে দিতে পারি, সেটি হচ্ছে ফ্রোজেন সেকশন বায়োপসি। এই ফ্রোজেন সেকশন বায়োপসির ক্রাইটেরিয়া গুলা কি? ফ্রোজেন সেকশন বায়োপসি ইজ ডান পার অপারেটিভলি, লাইক যদি আমরা ধরি মাস্টেকটমি অথবা লাম্প, আমরা ওয়াইড লোকাল এক্সিশন করলাম টিউমার ব্রেস্টের, সেক্ষেত্রে প্রি অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে বিটুইন সার্জিক্যাল টিম অ্যান্ড প্যাথোলজিস্ট বা হিস্টোপ্যাথোলজিস্টের সাথে। স্কিল হিস্টোপ্যাথোলজিস্ট শুড বি রিকোয়ার্ড, অ্যান্ড বায়োপসি স্পেসিমেন আমরা কি করব না, ফিক্সেটিভে আমরা প্লেস করব না, এবং কোনো প্যারাফিন কিছুর মধ্যে আমরা এটা ফিক্সেটিভ ইউজ করব না, আমরা ফ্রেশ টিস্যু ট্রান্সফার করব একটা ড্রাই কন্টেইনারে হিস্টোপ্যাথোলজিস্টের কাছে বা প্যাথোলজিস্টের কাছে। প্যাথোলজিস্ট সেটাকে প্রসেস করে মাইক্রোস্কোপের নিচে দেখে ওভার দ্য ফোন সার্জনকে জানিয়ে দিবেন যে এটি বিনাইন অর ম্যালিগনেন্টের ফাইন্ডিংসটা জানিয়ে দিবেন, যার ফলে আমরা কি করতে পারবো, ডেফিনিটিভ ট্রিটমেন্ট প্ল্যানে চলে যেতে পারবো। এটা কি করে, বায়োপসি স্পেসিমেনটা ফ্রোজেন করে -25 ডিগ্রি, এখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, ডিগ্রিটা হয়ে গেছে, বাই ইউজিং সলিড কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে লিকুইড নাইট্রোজেন, দেন ফ্রোজেন টিস্যু সেকশন করা হয় ক্যাবিনেটে, দেন মাইক্রোটোম কোল্ড নাইফ দিয়ে সেকশন করা হয়। আমরা কি করি, স্টেইন করি হিমাটোক্সিলিন এন্ড ইউসিন দিয়ে, দেন এক্সামিন করি আন্ডার মাইক্রোস্কোপ। এটুকু তোমাদের মনে না রাখলেও চলবে। আমাদের মেইন কাজটা কি, আমরা ফ্রেশ টিস্যুটাকে পাঠাবো ড্রাই কন্টেনারে, কোনো ফিক্সেটিভ ইউজ করব না, আমরা পার অপারেটিভ প্রসিডিউরটা করব এবং ডেফিনিটিভ ট্রিটমেন্ট প্ল্যানে আমাদেরকে হেল্প করবে। দিস ইজ দ্য মেইন পারপাস। ইট ইজ এ কুইক ডায়াগনস্টিক প্রসিডিউর. It is a par-operative diagnostic procedure, so definitive treatment plan or first look operation can be done. It has high accuracy rate with low false positive and false negative results. Disadvantage ki sometimes interpretation is more difficult than in fixed paraffin section. Skilled histopathologist required, and pathologist needs brief history and clinical examination findings about the patient. আমরা যে এই ফ্রোজেন সেকশন বায়োপসি করলাম, করে যে ডেফিনিটিভ ট্রিটমেন্ট প্ল্যান করে ফেললাম, সার্জারি করে ফেললাম, তারপরে আমাদের ওই স্পেসিমেন আবার আমাদের ওই প্যারাফিন সেকশনের জন্য রিকুইজিশন দিয়ে দিতে হবে, যে অনেক সময় যে এই যে বলা হচ্ছে ইন্টারপ্রিটেশন ইজ মোর ডিফিকাল্ট দ্যান ইন ফিক্সড প্যারাফিন সেকশন, পরে কোনো ধরনের ফলস নেগেটিভ রেজাল্ট হয়েছে কিনা এটা আমরা কম্পারিজন করতে পারবো। আরেকটা মডার্ন, আমরা মডার্ন বলবো না, এখন আমাদের ইমিউনোহিস্টোকেমিস্ট্রি আমাদের পেশেন্ট ট্রিটমেন্ট পারপাসে অনেক হেল্পফুল এবং ডায়াগনোসিসের জন্য। এটা তোমাদেরকেও যে কোনো সময় এই ইমিউনোহিস্টোকেমিস্ট্রি শর্ট নোট বা দিয়ে দিতে পারে অথবা আস্ক করতে পারে ভাইবাতে, সেজন্য আমি এটা নিয়ে আসছি। এটা immunohistochemistry detect a specific antigen by using অ্যান্টিবডি, আমরা অ্যান্টিবডি ইউজ করে অ্যান্টিজেনকে ডিটেক্ট করব, সেটি হচ্ছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। দেখো, অ্যান্টিবডি is labeled with dye and when bound to its target antigen is seen in the tissue section as a colored stain, often brown, allowing the presence of an antigen. Antibody is commercially available. এই যে আমরা অ্যান্টিবডি ইউজ করে অ্যান্টিজেন ডিটেক্ট করছি, এটা একটা কালার স্টেইন দিচ্ছে যখন টার্গেট টিস্যুর সাথে এটা বাইন্ড করছে। এটি হচ্ছে প্রিন্সিপালস অফ ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। এই ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ইন টিউমার প্যাথোলজিতে আমাদেরকে কিভাবে হেল্প করছে, দেখো, ডিটারমিনেশন অফ সেল টাইপ, ডিফারেন্সিয়েশন, মেটাস্টেসিস যেটা সাইট অফ অরিজিন, কনফার্মেশন অফ নিউপ্লাসিয়া, প্রগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, এটাতে হেল্প করছে। এবং ইউজ করা হয় কি কি টিউমার্স অ্যাকর্ডিং টু সেল টাইপ অ্যান্ড সাইট অফ অরিজিন। দেখো, এপিথেলিয়াল বা কার্সিনোমাতে সাইটোক্যারাটিনস, লিম্ফয়েড আর লিম্ফোমাতে CD3 or CD20, CD means cluster of differentiation, ভাস্কুলারে CD13, CD34, মেলানোসাইটিক, মেলানোমাতে S100, নিউরোএন্ডোক্রাইন, এরকম অনেক এক্সাম্পল আছে, 2-3টা এক্সাম্পল মনে রাখবে। আর সেল টাইপ, সাইট অফ অরিজিন আর সেল টাইপ, এটা মনে রাখবে। প্রোস্টেটেরটা, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, থাইরয়েডের থাইরোগ্লোবিউলিনস,
and liver এটা হেপার and ovary CA125 এই কয়েকটা মনে রাখলেই হবে। টার্ক প্রগনোসিস এন্ড ট্রিটমেন্টে হেল্প করছে। ব্রেস্ট কার্সিনোমাতে আমরা করে থাকি রিসিপ্টর স্ট্যাটাস, যেটা এস্ট্রোজেন রিসিপ্টর, প্রজেস্টেরন রিসিপ্টর, HER2। এবার তোমাদের রিটেন কোশ্চেন এসেছিল এগুলোর অ্যাব্রিভিয়েশন, ER মিনস হোয়াট, PR মিনস হোয়াট, HER2 মানে কি। তাহলে এস্ট্রোজেন রিসিপ্টর, প্রজেস্টেরন রিসিপ্টর, হিউম্যান এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর রিসিপ্টর 2। জিস্টের ক্ষেত্রে CD117, সেটা ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন 1 and 7। কিছু ইনফেকশন ডিটেকশনেও হেল্প করে ইমিউন হিস্টোকেমিস্ট্রি, যেমন সাইটোমেগালোভাইরাস, স্টেনবার ভাইরাস, হার্পেস সিমপ্লেক্স ভাইরাস, হেপাটাইটিস বি/সি বা হিউম্যান হার্পেস ভাইরাস, এই ডিটেকশনে হেল্পস করে। আর আদার্স কিছু অ্যামাইলয়েড বা ইমিউনোগ্লোবুলিনস। অ্যাডভান্টেজেস কি ইমিউন হিস্টোকেমিস্ট্রি? ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ক্যান বি অ্যাপ্লাইড টু ফ্রেশ, ফ্রোজেন এবং ফিক্সড টিস্যু, যে কোনোটাতেই অ্যাপ্লাই করা যায়। সো স্পেসিমেন নিয়ে আমাদের করতে হবে না, এটা ফিক্সড টিস্যু বা এটা ফ্রোজেন টিস্যু বা ফ্রেশ টিস্যু, যে কোনোটাতেই আমরা ইমিউন হিস্টোকেমিস্ট্রি করতে পারি। ইট ইস হাইলি স্পেসিফিক, সেফ, কুইক অ্যান্ড রিলেটিভলি ইনএক্সপেন্সিভ। বলবো না ইনএক্সপেন্সিভ, আমাদের কান্ট্রির জন্য রিলেটিভলি এক্সপেন্সিভ, আমাদের পোর পেশেন্টদের জন্য ইমিউন হিস্টোকেমিস্ট্রি সবাইকে আমরা এটা দিতে পারি না। 8 to 10,000 টাকা কস্ট হচ্ছে, সো এটা ইটস নট ইনএক্সপেন্সিভ in our context. Anyway, এটা আমাদেরকে ডিফারেন্ট ওয়েতে হেল্প করছে ইমিউন হিস্টোকেমিস্ট্রি। সো এনি কোশ্চেন হুমায়রা? টিস্যু ডায়াগনোসিস আমার ধারণা তোমাদের জন্য এর বেশি কিছু লাগবে না। জি, থ্যাংক ইউ ম্যাম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। শেষ করার আগে আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা বলা হয়নি। হিস্টোপ্যাথোলজি রিকুইজিশন অসপিতে তোমাদের দিতে পারে আমরা, হাউ টু রাইট এ রিকুইজিশন ফর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট, যেটা আমি বলেছিলাম একটু আগে, ইন শর্ট রিকুইজিশনটা কিভাবে লিখতে হয়, সেটা লিখতে হবে ফার্স্ট পার্টিকুলারস অফ দি পেশেন্ট। পার্টিকুলারস এর মধ্যে কি কি থাকবে? নেম, এজ, সেক্স, ওয়ার্ড নাম্বার, বেড নাম্বার or cabin number, registration number or hospital ID বা হসপিটাল নাম্বার, যেটাই হোক না কেন। তারপরে থাকবে শর্ট হিস্ট্রি, ফিজিক্যাল ক্লিনিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস, রিলেভেন্ট ইনভেস্টিগেশন। তারপরে চলে যাবে যে হোয়াট প্রসিডিউর ডান, বা তুমি যে টিস্যুটা নিয়েছো সেই টিস্যুটা কি, স্যাম্পল টেকেন, মানে তোমার প্রভিশনাল ডায়াগনোসিসটা লিখবে। তারপরে হচ্ছে কি প্রসিডিউর করা হয়েছে, নেম অফ প্রসিডিউর। আর যদি বায়োপসি টেকেন করা হয়, বায়োপসি টেকেন ফ্রম দ্যাট সাইট, অ্যান্ড স্যাম্পল, যদি এক্সাম্পল যে মাস্টেক্টমি করা হয়েছে ব্রেস্ট টিস্যু, অথবা একটা ওয়াইড লোকাল এক্সিশন করা হয়েছে টিউমার ফ্রম ব্রেস্ট, সেক্ষেত্রে স্পেসিমেনটা হবে নেম অফ স্পেসিমেন, টিস্যু ফ্রম ব্রেস্ট, এরকম। তারপরে অ্যাডভাইস, আমরা কি অ্যাডভাইস করছি, অ্যাডভাইস হিস্টোপ্যাথোলজি। আমরা কি দেখব, যদি হোল টিস্যু এক্সারসাইজ করা হয় সেক্ষেত্রে হচ্ছে মার্জিন ক্লিয়ারেন্স অ্যান্ড মানে মার্জিন অ্যান্ড ডিপ মার্জিন সহ মার্জিন ক্লিয়ারেন্স। অ্যাডিশনাল যেটা আমরা ব্রেস্টের ক্ষেত্রে রিসিপ্টর স্ট্যাটাস দেখি, সেক্ষেত্রে লিখে দিতে হবে রিসিপ্টর স্ট্যাটাস, ER/PR and HER2, এই যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি চলে আসছে এক্ষেত্রে। আবার যে ক্ষেত্রে দরকার নেই, অনলি অ্যাডভাইস হিস্টোপ্যাথোলজি, আমরা যদি ইনসিশন বায়োপসি বা ওয়েস্ট বায়োপসি নিয়ে থাকি, আমরা লিখবো অ্যাডভাইস ফর হিস্টোপ্যাথোলজি। তারপরে লাস্ট নেম অফ নোট রাইটার, ডেট অ্যান্ড টাইম, এগুলা মেনশন করে এভাবে আমরা একটা হিস্টোপ্যাথোলজি রিকুইজিশন লিখবো। এটি তোমাদের অসপিতে দিতে পারে ইন ফিউচার। এটাই বলার ছিল। থ্যাংক ইউ হুমায়রা। থ্যাংক ইউ।